অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিখ্যাত উপন্যাস পরিণীতা। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি পরিণীতার দ্বিতীয় পর্ব। ষষ্ঠ পরিচ্ছেদ। নবীন রায় সমস্ত সুদাসল করাক্রান্তি গুনিয়া লইয়া বন্ধকি কাগজখানা ফিরাইয়া দিয়া বলিলেন, বলি টাকা দিলে কে হে? গুরুচরণ নম্রভাবে কহিলেন, সেটা জিজ্ঞেস করবেন না দাদা, বলতে নিষেধ আছে। টাকাটা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হয় নাই। এটা আশাও করে নাই, ইচ্ছাও করে নাই। বরং বাড়িটা ভাঙিয়া ফেলিয়া কিরূপ নূতন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন। শ্লেষ করিয়া বলিলেন, তা এখন নিষেধ তো হবেই। ভায়া, দোষ তোমার নয়, দোষ আমার। দোষ টাকাটা ফিরে চাওয়ার, নইলে কলিকাল বলছে কেন? গুরুচরণ অত্যন্ত ব্যথিত হইয়া বলিলেন, সে কি কথা দাদা? আপনার টাকা ঋণ শোধ করেছি, কিন্তু আপনার দয়া ঋণ তো শোধ করিনি। নবীন হাসিলেন। তিনি পাকা লোক, এ সকল কথা বিশ্বাস করিলে গুড় বেচিয়া এত টাকা করিতে পারিতেন না। বলিলেন, সে যদি ভাবতে ভায়া, তাহলে এমন করে শোধ করে দিতে না। না হয় একবার টাকাটাই চেয়েছিলাম, সেও তোমারই বৌঠানের অসুখের জন্য, আমার নিজের জন্য কিছু নয়। বলি, কত সুদে বন্ধক রাখলে বাড়িটা? গুরুচরণ ঘাড় নাড়িয়া কহিলেন, বন্ধক রাখিনি, সুদের কথাও হয়নি কিছু। নবীন বিশ্বাস করিলেন না, বলিলেন, বলো কি, সুদো হাতে? হ্যাঁ দাদা, এরকমটাই বটে। ছেলেটি বড় সৎ, বড় দয়ার শরীর। ছেলেটি কে? গুরুচরণ এ প্রশ্নের জবাব দিলেন না, মৌন হইয়া রহিলেন। যতটা বলিয়া ফেলিয়াছিলেন ততটাও তার বলা উচিত ছিল না। নবীন তাহার মনের ভাব বুঝিয়া মৃদু হাসিয়া কহিলেন, যখন নিষেধ আছে তখন কাজ নেই, কিন্তু সংসারে অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সাবধান করে দেই ভায়া, তিনি যেই হন, এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফ্যাসাদে না ফেলেন। গুরুচরণ সে কথায় আর জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে লইয়া বাড়ি ফিরিয়া আসিলেন। প্রায় প্রতি বৎসরই ভুবনেশ্বরী এই সময়টা কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়া আসিতেন। তাহার অজীর্ণ রোগ ছিল, ইহাতে উপকার হইত। রোগ বেশি নয়। নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্য বাড়াইয়া বলিয়াছিলেন। যাহাই হোক, যাত্রার আয়োজন হইতেছিল। সেদিন সকালবেলা একটা চামড়ার তোরঙ্গে শেখর তার আবশ্যিক শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল। আন্নাকালী ঘরে ঢুকিয়া বলিল, শেখরদা, তোমরা কাল যাবে না? শেখর তোরঙ্গ হতে মুখ তুলিয়া বলিল, কালী, তোর শেষ দিকে ডেকে দে, কি সঙ্গে নেবে টেবে এই সময় দিয়ে যাক। ললিতা প্রতি বছর মায়ের সঙ্গে যাইত, এইবারে যাইবে তাহাই শেখর জানিত। কালী ঘাড় নাড়িয়া বলিল, এবার শেষ দিতে যাবে না? কেন যাবে না? কালী কহিল, বাহ,
কি করে যাবে? মাঘ ফাল্গুন মাসে ওর বিয়ে হবে। বাবা ওর বর খুঁজতে বেরোচ্ছেন যে। শেখর নির্নিমেষে চোখে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। কালী বাড়ির ভেতরে যাহা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিসফিস করিয়া বলিতে লাগিল, গিরিনবাবু বলেছেন যত টাকা লাগবে ভালো পাত্র চাই। বাবা আজও অফিসে যাবেন না। খেয়ে দিয়ে কোথায় ছেলে দেখতে যাবেন, গিরিনবাবুও সঙ্গে যাবেন। শেখর স্থির হইয়া শুনিতে লাগিল এবং কেন যে ললিতা আর আসে না তাহার যে একটা কারণ বুঝিতে পারিল। কালী বলিতে লাগিল, গিরিনবাবু খুব ভালো মানুষ শেখরদা। মেজদির বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশাইয়ের কাছে বাধা ছিল তো, বাবা বলেছিলেন আর 2-3 মাস পরে আমাদের সবাইকে পথে পথে ভিক্ষা করে বেড়াতে হতো, তাই গিরিনবাবু টাকা দিলেন। কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন। শেষদি বলেছিল আমাদের আর কোনো ভয় নেই। সত্যি না শেখরদা? প্রত্যুত্তরে শেখর কিছুই বলিতে পারিল না, তেমনি চাহিয়া রহিল। কালী জিজ্ঞাসা করিল, কি ভাবছ শেখরদা? এইবার শেখরের চমক ভাঙিল। তাড়াতাড়ি বলিয়া উঠিল, কিছু না রে। কালী, তোর শেষদিকে একবার শিগগিরই ডেকে দে, বল আমি ডেকেছি। যা, ছুটে যা। কালী ছুটিয়া চলিয়া গেল। শেখর খোলা তোরঙ্গের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রইল। কোন দ্রব্যের তাহার প্রয়োজন, কোন দ্রব্যের তাহা প্রয়োজন নাই, সমস্তই এখন তাহার চোখের সম্মুখে একাকার হইয়া গেল। ডাক শুনিয়া ললিতা উপরে আসিয়া প্রথমে জানলার ফাঁক দিয়া দেখিল তাহার শেখরদা মেঝের উপরে একদৃষ্টে মাটির দিকে চাহিয়া স্থির হইয়া বসিয়া আছে। তাহার এরকম মুখের ভাব সে পূর্বে কখনো দেখে নাই। ললিতা আশ্চর্য হইল, ভয় পাইল। ধীরে ধীরে সে কাছে আসিয়া দাঁড়াইতে শেখর এসো বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। ললিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমাকে ডেকেছিলে? হ্যাঁ, বলিয়া শেখর ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া কহিল, কাল সকালের গাড়িতে আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি। এবার ফিরতে হয়তো দেরি হবে। এই চাবি নাও, তোমার খরচের টাকা কড়ি ও দেরাজের মধ্যেই রইল। প্রতিবার ললিতাও সঙ্গে যায়। গত বছরে এই উপলক্ষে সে কি আনন্দে জিনিসপত্র গুছাইয়াছিল। এবার সে কাজটা শেখরদা একা একা করছে। খোলা তোরঙ্গের দিকে চাহিবা মাত্রই ললিতার তাহার মনে পড়িল। শেখর তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া একবার কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, সাবধানে থেকো, আর যদি কিছু বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো। অতঃপর দুইজনে চুপ করিয়া রহিল। এবার ললিতার সঙ্গে যাইবে না। শেখর তাহা জানিতে পারিয়াছে এবং তাহার কারণটাও হয়তো শুনিয়াছে। মনে করিয়া ললিতা লজ্জায় সংকুচিত হইতে লাগিল। হঠাৎ শেখর কহিল, আচ্ছা যাও এখন, আমাকে আবার এগুলো গুছিয়ে নিতে হবে। বেলা হলো, আজ আবার অফিসেও যেতে হবে। ললিতা খোলা তোরঙ্গের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, তুমি স্নান করো গে, আমি গুছিয়ে দিচ্ছি। তাহলে তো ভালোই হলো বলিয়া শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাহিরে আসিয়া
সহসা থমকিয়া দাঁড়াইয়া বলিল, আমার কি কি দরকার হয় তা ভুলে যাওনি তো? ললিতা মাথা ঝুঁকাইয়া তরঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল। সে কথার কোনো জবাব দিল না। শেখর নিচে গিয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিল, কালই সমস্ত সংবাদই সত্য। গুরুচরণ ঋণ পরিশোধ করিয়াছেন, এ কথাও সত্য। ললিতার পাত্র স্থির করিবার বিশেষ চেষ্টা হইতেছে, তাহাও সত্য। সে আর কিছু জিজ্ঞাসা না করিয়া স্নান করিতে চলিয়া গেল। ঘণ্টা দুয়েক পরে স্নানাহার পর্ব শেষ করিয়া অফিসের পোশাক পরিতে নিজের ঘরে ঢুকিয়া সে সত্যই অবাক হইয়া গেল। এই 2 ঘণ্টায় ললিতা কিছুই করে নাই। তরঙ্গের একটা পাটির ওপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়াছিল। শেখরের পদশব্দে চমকিত হইয়া মুখ তুলিয়া ঘাড় হেঁট করিয়া রহিল। তাহার 2 চোখ জবা ফুলের মতো রক্তবর্ণ হইয়া আছে, কিন্তু শেখর তাহা দেখিয়াও দেখিল না। অফিসের পোশাক পরিতে পরিতে সহজভাবে বলিল, এখন পারবে না ললিতা, দুপুরে এসে গুছিয়ে রেখো, বলিয়া প্রস্তুত হইয়া অফিসে চলিয়া গেল। সে ললিতার রাঙা চোখের হেতু ঠিক বুঝিয়াছিল, কিন্তু সব দিক বেশ একটা চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলার সাহস করিল না। সেদিন অপরাহ্নে মামাদের চা দিতে আসিয়া ললিতা সহসা জড়সড় হইয়া পড়িল। আজ শেখর বসিয়াছিল, সে গুরুচরণের কাছে বিদায় লইতে আসিয়াছিল। ললিতা ঘাড় হেঁট করিয়া 2 বাটি চা প্রস্তুত করিয়া গিরিন ও তাহার মামার সম্মুখে দিতেই গিরিন কহিল, শেখরবাবুকে চা দিবে না ললিতা? ললিতা মুখ না তুলিয়াই আস্তে আস্তে বলিল, শেখরদা চা খান না। গিরিন আর কিছু বলিল না। ললিতা নিজের কথা তাহার মনে পড়িয়া গেল। শেখর নিজে এটা খায় না, অপরে খায় তাহাও ইচ্ছা করে না। চায়ের বাটি হাতে তুলিয়া লইয়া গুরুচরণ পাত্রের কথা পাড়িলেন। ছেলে বিয়ে পড়িতেছে ইত্যাদি বিস্তর সুখ্যাতি করিয়া শেষে বলিলেন, অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি। অবশ্য ছেলে দেখতে তেমন সুশ্রী নয় বটে, কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোন কাজে লাগে, গুণ থাকলেই যথেষ্ট। কোনো মতে বিবাহটা হইয়া গেলে গুরুচরণ নিঃশ্বাস ফেলিয়া বাঁচেন। শেখরের সহিত গিরিনের এইমাত্র সামান্য পরিচয় হইয়াছিল। শেখর তাহার দিকে চাহিয়া একটুখানি হাসিয়া জিজ্ঞাসা করিল, গিরিন বাবুর পছন্দ হলো না কেন? ছেলেটি লেখাপড়া করছে, অবস্থাও ভালো, এই তো সুপাত্র। শেখর জিজ্ঞাসা করিল বটে, কিন্তু সে ঠিক বুঝিয়াছিল কেন তাহার পছন্দ হয় নাই এবং কেন ভবিষ্যতেও হইবে না। কিন্তু গিরিন সহসা এ প্রশ্নের উত্তর দিতে পারিল না। তাহার মুখ ঈষৎ রক্তাভ হইল। শেখর তাহাও লক্ষ্য করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কাকা, কাল মাকে নিয়ে পশ্চিমে চললুম, ঠিক সময়ে খবর দিতে যেন ভুলোনে। গুরুচরণ বলিলেন, সে কি বাবা, তোমরাই যে আমার সব। তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই হতে পারে না। কি বলিস মা ললিতা? বলিয়া হাসি মুখে ঘাড় ফিরাইয়া বলিলেন, সে উঠে গেল কেন? শেখর কহিল, কথা উঠতেই পালিয়েছে। গুরুচরণ গম্ভীর হইয়া বলিলেন, পালাইবে বই কি, হাজার হোক জ্ঞান বুদ্ধি হয়েছে তো।
বলিয়া সহসা একটা ক্ষুদ্র নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কহিলেন, মা আমার একাধারে যেন লক্ষ্মী সরস্বতী। এমন মেয়ে বহু ভাগ্যেও মেলে না শেখরনাথ। কথাটা উচ্চারণ করিতেই তাহার শীর্ণ কৃষ্ণ মুখের ওপর গভীর স্নেহের এমন একটা স্নিগ্ধ মধুর ছায়াপাত হইল যে গিরিন ও শেখর উভয়ই আন্তরিক শ্রদ্ধার সহিত তাহাকে মনে মনে নমস্কার না করিয়া পারিল না। সপ্তম পরিচ্ছেদ। চায়ের মজলিস হইতে নিঃশব্দে পালাইয়া আসিয়া ললিতা শেখরের ঘরে ঢুকিয়া উজ্জ্বল গ্যাসের নিচে একটা তোরঙ্গ আনিয়া শেখরের গরম বস্ত্রগুলি পাট করিয়া গুছাইয়া রাখিতেছিল। শেখরকে প্রবেশ করতে দেখিয়া মুখ তুলিয়া তাহার মুখপানে চাহিয়া সে ভয়ে বিস্ময়ে নির্বাক হইয়া রহিল। মোকদ্দমা সর্বস্ব হারাইয়া মানুষ যেরকম মুখ করিয়া আদালত হইতে বাহির হইয়া আসে, এ বেলায় মানুষকে যেন ও বেলার মানুষ আর চিনিতে পায় না, এই 1 ঘন্টার মধ্যে তেমনি শেখরকে ললিতা যেন ঠিক চিনিতে পারিল না। তাহার মুখের ওপর সর্বস্ব হারানোর সমস্ত চিহ্ন যেন চিহ্নিত করিয়া আসিয়াছে। শেখর শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হচ্ছে ললিতা? ললিতা সে প্রশ্নের জবাব না দিয়া কাছে সরিয়া আসিয়া 2 হাতে তাহার একটা হাত ধরিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, কি হয়েছে শেখরদা? কই, কিছুই হয়নি তো, বলিয়া শেখর জোর করিয়া একটু হাসিল। ললিতার করস্পর্শে তাহার মুখের একটা সজীবতা ফিরিয়া আসিল। সে নিকটস্থ একটা চৌকির ওপর বসিয়া সেই প্রশ্ন করিল, তোমার হয়েছে কি? ললিতা কহিল, মোটা ওভারকোটটা সঙ্গে দিতে ভুলে গিয়েছিল, সেটাই দিতে এসেছি। শেখর শুনিতে লাগিল। ললিতা এতক্ষণে অপেক্ষাকৃত সুস্থ হইয়া বলিতে লাগিল, গতবারের গাড়িতে তোমার বড় কষ্ট হয়েছিল। বড় কোট তো অনেকগুলো ছিল, কিন্তু একটু মোটা সোটা একটাও ছিল না। তাই আমি ফিরে এসে দোকানে মাপ দিয়ে তৈরি করে রেখেছিলুম, বলিয়া সে যে খুব ভারী একটা ওভারকোট তুলিয়া আনিয়া শেখরের কাছে রাখিল। শেখর হাত দিয়া পরীক্ষা করিল, বলিল, কই, আমাকে বলনি তো? ললিতা হাসিয়া বলিল, তুমি বাবু মানুষ, তোমাকে বললে কি এত মোটা কোট তৈরি করে দিতে? তাই বলিনি, তৈরি করে তুলে রেখেছিলুম, বলিয়া সেটা যথাস্থানে রাখিয়া দিয়া বলিল, ঠিক ওপরেই রইল, তোরঙ্গ খুললেই পাবে, শীত করলে গায়ে দিতে ভুলো না যেন। আচ্ছা, বলিয়া শেখর নির্নিমেষ চোখে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, না, এমন হতে পারে না। কি হতে পারে না? গায়ে দেবে না? শেখর তাড়াতাড়ি বলিয়া উঠিল, না, সে কথা না, অন্য কথা। আচ্ছা ললিতা, মার জিনিসপত্র গোছানো হয়েছে কিনা জানো? ললিতা কহিল, জানি, দুপুরবেলা আমি সে সমস্ত গুছিয়ে দিয়েছি। বলিয়া সে সমস্ত দ্রব্য আর একবার ভালো করিয়া পরীক্ষা করিয়া চাবি বন্ধ করিতে লাগিল। শেখর ক্ষণকাল চুপ করিয়া তাহার দিকে চাহিয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, হ্যাঁ ললিতা, আসছে বছর আমার কি উপায় হবে বলতে পারো? ললিতা চোখ তুলিয়া বলিল, কেন কেন, সে আমি টের পাচ্ছি ভাই। বলিয়া ফেলিয়া নিজের কথাটা চাপা দেবার জন্য শুষ্ক মুখে প্রফুল্লতা টানিয়া আনিয়া বলিল, কিন্তু পরের ঘরে যাবার আগে কোথায় কি আছে না আছে আমাকে দেখিয়ে দিয়ে যেও, নইলে দরকারের সময় কিছুই খুঁজে পাবো না।
ললিতা রাগিয়া বলিল, যাও। শেখর এতক্ষণে হাসিয়া বলিল, যাও তো জানি, কিন্তু সত্যি উপায় হবে কি? আমার শক্ত আছে 16 আনা, কিন্তু এক করাও শক্তি নেই। এই সব কাজ চাকর দিয়ে হয় না। এখন থেকে দেখছি তোমার মামার মতো হতে হবে, এক কাপড় এক চাদর সম্বল করে। যা হয় তাই হবে। ললিতা চাবির গোছাখানা মেঝের ওপর ফেলিয়া দিয়া ছুটিয়া পালাইয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, কাল সকালে একবার এসো। ললিতা শুনিয়াও শুনিল না। দ্রুতপদে সিঁড়ি বাহিয়া দোতলায় নামিয়া গেল। বাড়িতে গিয়া দেখিল ছাদের এক কোণে চাঁদের আলোয় বসিয়া আন্নাকালী একরাশ গাঁদা ফুল লইয়া মালা গাচ্ছে। ললিতা তাহার কাছে গিয়া কহিল, হিমে বসে আছিস কালী? কালী মুখ না তুলিয়া বলিল, মালা গাচ্ছি, আজ রাত্রিরে আমার মেয়ের বিয়ে। কই, আমাকে বলিসনি তো? ঠিক ছিল না শেষদি। এখন বাবা বাজি দেখে বলল, আজ রাত্রির ছাড়া এ মাসে দিন নেই। মেয়ে বড় হয়েছে, আর রাখতে পারছি নে, যেমন তেমন করে বিদায় করছি। শেষদি, 2 টাকা দাও না, জলখাবার আনাই। ললিতা হাসিয়া বলিল, টাকার বেলায় শেষদি, যা, আমার বালিশের নিচে আছে, নিয়ে যা। হ্যাঁ রে কালী, গাঁদা ফুল দিয়ে বিয়ে হয়? কালী গম্ভীরভাবে বলিল, হয়, অন্য ফুল না পেলে হয়। কিন্তু কতগুলো মেয়ে পার করলুম শেষদি, আমি সব জানি, বলিয়া খাবার আনার জন্য নিচে নামিয়া গেল। ললিতা সেইখানে বসিয়া মালা গাচ্ছিল। আর খানিক পরে কালী আসিয়া বলিল, আর সবাইকে বলা হয়েছে, শুধু শেখরদাকে বলা হয়নি। যাই, বলে আসি, নইলে তিনি দুঃখ পাবেন, বলিয়া ও বাড়ি চলিয়া গেল। কালী পাকা গৃহিণী, সমস্ত কাজকর্মই সে সুশৃঙ্খলভাবে করে। শেখরদাকে সংবাদ দিয়া নামিয়া আসিয়া বলিল, তিনি 1 ছড়া মালা চাইলেন। যাও না দিদি, শিগগিরি করে দিয়ে আসো না। আমি এতক্ষণ এইদিকে বন্দোবস্ত করি, লগ্ন শুরু হয়ে গেলে আর সময় নেই। ললিতা মাথা নাড়িয়া বলিল, আমি পারবো না কালী, তুই দিয়ে আয়। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ওই বড় মালাটা দাও, বলিয়া সে হাত বাড়াইয়া লইল। ললিতা হাতে তুলিয়া দিতে গিয়া কি ভাবিয়া বলিল, আচ্ছা, আমি দিয়ে আসছি। কালী গম্ভীর হইয়া বলিল, তাই যাও শেষদি, আমার অনেক কাজ, মরবার ফুরসত নেই। তার মুখের ভাব ও তার কথার ভঙ্গি দেখিয়া ললিতা হাসিয়া ফেলিল। একেবারে পাকা বুড়ি, বলিয়া হাসিয়া মালা লইয়া চলিয়া গেল। কপাটের সামনে আসিয়া দেখিল শেখর এক মনে চিঠি লিখছে। দোর খুলিয়া পিছনে সরিয়া দাঁড়াইল, তাহাতেও শেখর টের পাইল না। তখন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া তাহাকে চমকিত করিয়া দিবার অভিপ্রায়ে সে মালার ছড়াটা সাবধানে শেখরের মাথা গলায় ফেলিয়া দিয়া চৌকির পেছনে বসিয়া পড়িল। শেখর প্রথমটায় চমকিয়া উঠিয়া বলিল, এই কালী। পরক্ষণে ঘাড় ফিরিয়া দেখিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল, ও কি রে ললিতা? ললিতা উঠিয়া দাঁড়াইয়া শেখরের মুখভাবে ঈষৎ শঙ্কিত হইয়া বলিল, কেন, কি? শেখর পূর্ণমাত্রায় গাম্ভীর্য বজায় রাইখা বলিল, জানো না কি? কালীকে জিজ্ঞেস করে এসো, আজকের রাত্রিরে গলায় মালা পরিয়ে দিলে কি হয়। এখন ললিতা বুঝিল
চক্ষের নিমেষে তাহার সমস্ত মুখ ভীষণ রাঙা হইয়া উঠিল। সে না, কক্ষনো না, কক্ষনো না বলিতে বলিতে ঘর হইতে বাহির হইয়া গেল। শেখর ডাকিয়া বলিল, যেও না ললিতা, শুনে যাও, বিশেষ কাজ আছে। শেখরের ডাক তাহার কানে গেল বটে, কিন্তু শুনিবে কে? কোথায় সে থামিতে না পারিয়া দৌড়াইয়া আসিয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া একেবারে দরজা বুঝিয়া বিছানায় শুইয়া পড়িল। এই ৫-৬ বছর ধরিয়া সে শেখরের ঘনিষ্ঠ সংসর্গে মানুষ হইয়া উঠিয়াছিল, কিন্তু কোনোদিনও এ কথা শোনে নাই। একে তো গম্ভীর প্রকৃতির শেখর কখনোই তাহাকে পরিহাস করিত না, করিলেও এত বড় লজ্জাকর পরিহাস সে তাহার মুখে দিয়া বাহির হইতে পারে ইহা সে কল্পনা করিতে পারিত না। লজ্জায় সংকুচিত হইয়া মিনিট ২০ পড়িয়া থাকিয়া সে উঠিয়া বসিল, অথচ শেখরকে সে মনে মনে ভয় করিত। তিনি বিশেষ কাজ আছে বলিয়া ডাকিয়াছেন, তাই যাইবে কি না ইহা ললিতা উঠিয়া ভাবিতে লাগিল। ও বাড়ির ঝির গলা শোনা গেল, ললিতাদি, কোথায় গো? ছোটবাবু একবার ডাকছেন। ললিতা বাহিরে আসিয়া মৃদুস্বরে বলিল, যাচ্ছি, যাও। ওপরে আসিয়া কপাট ফাঁক করিয়া দেখিল শেখর তখনও চিঠি লিখছে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, কেন? শেখর লিখিতে লিখিতে বলিল, কাছে এসো বলছি। না, ওইখান থেকে বলো। শেখর মনে মনে হাসিয়া বলিল, হঠাৎ কি একটা কাজ করে ফেললে বলো তো? ললিতা রুষ্টভাবে বলিল, যাও আবার। শেখর মুখ ফিরাইয়া বলিল, আমার দোষ কি? তুমিও তো করে গেলে। আমি কিছু করিনি, ওটা ফিরিয়ে দাও। শেখর কহিল, সেই জন্যই তো ডেকে পাঠিয়েছি ললিতা, কাছে এসো, ফিরিয়ে দিচ্ছি। তুমি অর্ধেকটা করে গেছো, সরে আসো, আমি সম্পূর্ণটা করে দেই। ললিতা দ্বারের অন্তরালে ক্ষণক্ষণ মৌনভাবে থাকিয়া বলিল, সত্যি বলছি তোমাকে, ওরকম ঠাট্টা করলে আমি আর কোনোদিন তোমার সামনে আসব না। বলছি ওটা ফিরিয়ে দাও। শেখর টেবিলের দিকে মুখ ফিরাইয়া মালাটা তুলিয়া লইয়া বলিল, নিয়ে যাও। ওইখান থেকে ছুঁড়ে দাও। শেখর ঘাড় নাড়িয়া বলিল, কাছে না এলে পাবে না। তবে আর কাজ নেই বলিয়া ললিতা রাগ করিয়া চলিয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, কিন্তু অর্ধেকটা হয়ে থাকলো। থাকে থাক বলিয়া ললিতা যথার্থ রাগ করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেল বটে, কিন্তু নিচে গেল না। পূর্ব দিকে খোলা ছাদের একান্তে গিয়া রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইল। তখন সম্মুখ আকাশে চাঁদ উঠছিল এবং শীতের পাণ্ডুল জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া যাইতেছিল। উপরে স্বচ্ছ নির্মল নীল আকাশ। সে একবার শেখরের ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া ঊর্ধ্বমুখে চাহিয়া রহিল। এইবার তাহার চোখ জ্বালা করিয়া লজ্জায় অভিমানে ২ চোখে জল ভরিয়া গেল। সে এত ছোট নহে যে এসব তাহার তাৎপর্য সম্পূর্ণ হৃদয়ঙ্গম হবে না। তবে কেন তাহাকে এমন মর্মান্তিক উপহাস করা? সে যে কত তুচ্ছ, কত নিচে, এ কথা বুঝিবার তাহার যথেষ্ট বয়স হইয়াছে। সে ঠিক জানে সে অনাথ এবং নিরুপায় বলিয়া তাহাকে সবাই আদর ও যত্ন করে। শেখরও করে, তাহার জননীও করে। তাহার আপন বলিতে কেহ নাই। সত্যিকার দায়িত্ব তাহার কাহারও উপর নির্ভর করে না বলিয়া গিরীন্দ্র সম্পূর্ণ তাহার উদ্ধার করিয়া দিবার কথা তুলিতে পারছেন। ললিতা চোখ মুদিয়া মনে মনে বলিল, এই কলকাতার সমাজে
আমার মামার অবস্থা শেখরের কত নিচে। সে আবার সে মামার আশ্রিত গলগ্রহ। ওদিকে ঘরের সামনে শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছে। 2 দিন আগেই হোক পাছেই হোক সে ঘরে একদিন হইবে। এই বিবাহ উপলক্ষে নবীন রায় কত টাকা আদায় করিবেন সে সব আলোচনা সে শেখরের জননীর কাছে শুনিয়াছে। তবে কেন তাহাকে হঠাৎ আজ এমন করিয়া শেখরদা অপমান করিয়া বসিল? এই সব কথা ললিতার সম্মুখের দিকে শূন্য দৃষ্টিতে চাহিয়া নিজের মনে মগ্ন হইয়া আলোচনা করিতেছিল। সহসা চমকিয়া মুখ ফিরাইয়া দেখিল শেখর নিঃশব্দে হাসছে। ইতিপূর্বে যে উপায়ে মালাটা সে শেখরের গলায় পরাইয়া দিয়াছিল ঠিক সেই উপায়ে সেই গাঁদা ফুলের মালাটা তাহার নিজের গলায় ফিরিয়া আসছে। কান্নায় তাহার কণ্ঠ রুষ্ট হইয়া আসিতে লাগিল। তবুও সে জোর করিয়া বিকৃত স্বরে বলিল, কেন এমন করলে? তুমি করেছিলে কেন? আমি কিছু করিনি বলিয়া সে মালাটার টান মারিয়া ছিঁড়িয়া ফেলিবার জন্য হাত তুলিতেই হঠাৎ শেখরের চোখের দিকে চাহিয়া থমকিয়া গেল। আর ছিঁড়িয়া ফেলিতে সাহস করিল না, কিন্তু কাঁদিয়া বলিল, আমার কেউ নেই বলে তো তুমি এমন করলে, আমাকে অপমান করছো। শেখর এতক্ষণ মৃদু মৃদু হাসছিল। ললিতার কথা শুনিয়া অবাক হইয়া গেল। এ তো ছেলে মানুষের কথা নয়। কহিল, আমি অপমান করছি না তুমি আমাকে অপমান করছো? ললিতা চোখ মুছিয়া ভয়ে ভয়ে বলিল, আমি কই অপমান করলুম? শেখর ক্ষণকাল স্থির হইয়া সহজভাবে বলিল, এখনো একটু ভেবেই দেখো, টের পাবে। আজকাল বড় বাড়াবাড়ি করছিলে ললিতা, আমি বিদেশ যাবার আগে সেটা তোমার বন্ধ করে দিলাম। বলিয়া চুপ করিল। ললিতার প্রত্যুত্তর করিল না, মাথা হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। পরিপূর্ণ জ্যোৎস্নাতলে দুজন স্তব্ধ হইয়া রহিল। শুধু নিচ হইতে কালীর মেয়ের বিয়ের শাঁখের শব্দ ঘন ঘন শোনা যাইতে লাগিল। কিছুক্ষণ মৌন থাকিয়া শেখর কহিল, আর হিমে দাঁড়িয়ে থেকো না, নিচে যাও। যাচ্ছি বলিয়া ললিতা এতক্ষণ পরে তাহার পায়ের নিচে গড় হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল। আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমি কি করব বলে দিয়ে যাও। শেখর হাসিল, এবার একটু দ্বিধা করিল। তারপর 2 হাত বাড়াইয়া তাহাকে বুকে টানিয়া আনিয়া নত হইয়া তাহার ওষ্ঠাধর স্পর্শ করিয়া বলিল, কিছু বলে দিতে হবে না ললিতা, আজ থেকে আপনিই বুঝতে পারবে। ললিতার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া কাঁপিয়া উঠিল। সে সরিয়া দাঁড়াইয়া বলিল, আমি হঠাৎ তোমার গলায় মালা পরিয়ে ফেলেছি বলে তুমি এরকম করলে? শেখর হাসিয়া মাথা নাড়িয়া বলিল, না, আমি অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু স্থির করতে পারছি না। আজ স্থির করেছি, কেননা আজই ঠিক বুঝতে পেরেছি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ললিতা বলিল, কিন্তু তোমার বাবা শুনলে ভয়ঙ্কর রাগ করবে, মা শুনলে দুঃখ পাবে। এ হবে না। সে বাবার কথা শুনলে সত্যি রাগ করবে, কিন্তু মা খুশি হবে। যাই হোক, যা হবার হয়ে গেছে, এখন তুমি ফেরাতে পারো না, আমিও পারি নে। যাও, নিজে গিয়ে মাকে প্রণাম করোগে। অষ্টম পরিচ্ছেদ। মাস 3 পরে একদিন গুরুচরণ ম্লান মুখে নবীন রায়ের ঘরে ঢুকিয়া ফরাসের ওপর বসিবার উপক্রম করতেই তিনি চিৎকার করিয়া নিষেধ করিলেন, না না না, এখানে নয়, ওই চৌকির ওপর বসো গিয়ে। আমি অসময়ে আবার স্নান করতে পারবো না। বলি, জাত দিয়েছ নাকি হে?
গুরুচরণ দূরে একটা চৌকির ওপর বসিয়া পড়িয়া মাথা হেঁট করিয়া রহিল। দিন চারেক পূর্বে যে রীতিমতো দীক্ষা গ্রহণ করিয়া ব্রহ্ম হইয়াছিল, আজ সেই সংবাদটা নানা বর্ণে বিচিত্র হইয়া গোড়া হিন্দু নবীনের শ্রুতিগোচর হইয়াছে। নবীনের চোখ দিয়া অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল, কিন্তু গুরুচরণ তেমনি মৌন নত মুখে বসিয়া রহিল। সে কাহাকেও কোনো কথা জিজ্ঞেস না করিয়া কাজটা করিয়া অবধি বাড়িতে কান্নাকাটি এবং অশান্তির পরিসীমা ছিল না। নবীন পুনরায় তর্জন করিয়া উঠিলেন, বলো না হে, সত্যি কিনা? গুরুচরণ জল ভারাক্রান্ত দুই চক্ষু তুলিয়া বলিল, আগে সত্যি। কেন এমন কাজ করলে? তোমার মাইনে তো মোটে 60 টাকা। তুমি? ক্রোধে নবীন রায়ের মুখ দিয়া কথা বাহির হইল না। গুরুচরণ চোখ মুছিয়া রুষ্টকণ্ঠ পরিষ্কার করিয়া বলিল, জ্ঞান ছিল না দাদা। দুঃখের জ্বালায় গলাতেই দড়ি দিব, কি ব্রহ্মজ্ঞানী হব কিছু ঠাউর করতে পারছিলুম না। শেষে ভাবলুম আত্মঘাতী না হয়ে ব্রহ্মজ্ঞানী হই, তাই ব্রহ্মজ্ঞানী হয়ে গেলুম। গুরুচরণ চোখ মুছিতে মুছিতে বাহির হইয়া গেল। নবীন চিৎকার করিয়া বলিলেন, বেশ করেছ, নিজের গলায় দড়ি না দিতে পেরে জাতের গলায় দড়ি টাঙিয়ে দিয়েছ। আচ্ছা যাও, আমাদের সামনে আর কালা মুখ বার করো না। এখন যারা সব মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গেই থাকো গে, মেয়েদের হাড়ি মুচির ঘরে দাওগে যাও। বলিয়া বিদায় করিয়া দিয়া তিনি মুখ ফিরাইয়া বসিলেন। নবীন রাগে অভিমানে কি যে করিবেন প্রথমটা কিছু ভাবিয়া পাইলেন না। গুরুচরণ হাতের ভেতর হইতে সম্পূর্ণ বাহির হইয়া গিয়াছে এবং শীঘ্র মুঠার মধ্যে আসিবে এ সম্ভাবনা নাই। তাই নিষ্ফল আক্রোশে ছটফট করিয়া আপাতত জব্দ করিবার কোনো আর ফন্দি খুঁজিয়া না পাইয়া সেই দিনই মিস্ত্রি ডাকিয়া ছাদে যাতায়াতের পথটা বন্ধ করিয়া একটা মস্ত প্রাচীর তুলিয়া দিলেন। এই সংবাদ বহুদূর প্রবাসে বসিয়া ভুবনেশ্বরী শেখরের মুখে শুনিয়া কাঁদিয়া ফেলিলেন। শেখর, এ মতিবুদ্ধি কে দিলে তাকে? মতিবুদ্ধি কে দিয়েছে শেখর তা নিশ্চয় অনুমান করিয়াছিল। সে উল্লেখ না করিয়া বলিল, কিন্তু মা, দুদিন পরে তোমরাই তো তাকে এক ঘরে করতে। এতগুলি মেয়ের বিয়ে তিনি কি করে দিতেন আমি তো ভেবেই পাইনি। ভুবনেশ্বরে ঘাড় নাড়িয়া বলিলেন, কিছুই আটকে থাকে না শেখর, আর সেজন্য আগে থেকে জাত দিতে হলে অনেকেরই দিতে হয়। ভগবান যাদের সংসারে পাঠিয়েছেন তিনিই তাদের ভার নিতেন। শেখর চুপ করিয়া রহিল। ভুবনেশ্বরী চোখ মুছিয়া বলিলেন, আর ললিতা মেয়েটিকে যদি সঙ্গে আনতুম তাহলে যা হয় একটা উপায় আমাকে করে দিতে হতো, দিতামও। আমি তো জানি নে গুরুচরণ এইসব মতলব করে পাঠিয়ে দিলে না। আমি মনে করেছিলাম সত্যিই বুঝি তার বিয়ের সম্বন্ধ হচ্ছে। শেখর মায়ের মুখের দিকে চাহিয়া একটুখানি লজ্জিতভাবে বলিল, বেশ, তা মা, এখন বাড়ি গিয়ে তাই করো না কেন? সে তো আর ব্রহ্ম হয়নি, তার মামাই হয়েছে, আর তিনিও তো কিছুটা যথার্থ আপনার কেউ নন। ললিতার কেউ নেই বলেই সে তার ঘরে মানুষ হচ্ছে। ভুবনেশ্বরী ভাবিয়া বলিলেন, তা বটে, কিন্তু কর্তা এরকম মানুষ নন, তিনি কিছুতেই রাজি হবে না।
হয়তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ পর্যন্ত করতে দেবে না। শেখর নিজের মনে এই আশঙ্কাই যথেষ্ট ছিল। সে আর কিছু না বলিয়া চলিয়া গেল। ইহার পরে আর 1 মিনিটও তাহার বিদেশে থাকিবার ইচ্ছা রহিল না। 2 দিন চিন্তিত অপ্রসন্ন মুখে এদিকে ওদিকে ঘুরিয়া বেরিয়া একদিন সন্ধ্যার সময় আসিয়া বলিল, আর ভালো লাগছে না মা, চলো বাড়ি যাই। ভুবনেশ্বরী তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিলেন, তাই চল শেখর, আমারও কিছুই ভালো লাগছে না। বাড়ি ফিরিয়া আসিয়া মাতা পুত্র উভয়ই দেখিলেন ছাদে সে যাতায়াতের পথটা বন্ধ করিয়া প্রাচীর উঠিয়াছে। গুরুচরণের সহিত আর কোনো সম্পর্ক রাখা, এমনকি মুখের আলাপ রাখাও যে কর্তার অভিপ্রেত নয়, তাহা কেহ না জিজ্ঞেস করিয়াও উভয়ই বুঝিলেন। রাত্রে শেখরের আহারের সময় তার মা উপস্থিত ছিলেন। 2-1টা কথা পরে বলিলেন, ওদের গিরিনবাবুর সঙ্গে ললিতার বিয়ের কথাবার্তা হচ্ছে। আমি তা আগেই বুঝেছিলাম। শেখর মুখ না তুলিয়া জিজ্ঞাসা করিল, কে বললে? ওর মামি। দুপুরবেলা কর্তা ঘুমালে আমি নিজে গিয়ে দেখা করে এসেছি। সেই অবধি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেললে? ক্ষণকাল মৌন থাকিয়া তিনি নিজের চোখ দুটি আঁচলে মুছিয়া ফেলিয়া বললেন, কপাল শেখর, কপাল। এই কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না। আর কার দোষ দেই বল? যাই হোক, গিরিন ছেলেটি ভালো, সঙ্গতিও আছে, ললিতার কষ্ট হবে না বলিয়া চুপ করিলেন। প্রত্যুত্তরে শেখর কোনো কথাই বলিল না। মুখ নিচু করিয়া খাওয়ারগুলো হাত দিয়া নাড়াচাড়া করিতে লাগিল। খানিক পরে মা উঠিয়া গেলে সেও উঠিয়া হাত মুখ ধুইয়া বিছানায় শুইয়া পড়িল। পরদিন সন্ধ্যার পর একটুখানি ঘুরিয়া আসিবার জন্য সে পথে বাহির হইয়াছিল। তখন গুরুচরণের বাহিরের ঘরে প্রত্যাহিক চা পানের সভা বসিয়াছিল এবং যথেষ্ট উৎসাহের সহিত হাসি এবং কথাবার্তা চলিতেছিল। তথাকার কোলাহল শেখরের কানে যাইবা মাত্র সে একেবারে স্থির হইয়া কি ভাবিয়া লইল। পরে ধীরে ধীরে বাড়িতে ঢুকিয়া সে শব্দ অনুসরণ করিয়া গুরুচরণের বাহিরের ঘরে আসিয়া দাঁড়াইল। তৎক্ষণাৎ কলরব থামিল এবং তাহার মুখের দিকে চাহিয়া সকলেরই মুখের ভাব পরিবর্তন হইয়া গেল। শেখর ফিরিয়া আসিয়াছিল এ সংবাদ ললিতা ছাড়া আর কেহ জানিত না। আজ গিরিন এবং আরও একজন ভদ্রলোক উপস্থিত ছিলেন। তিনি বিস্মিত মুখে শেখরের প্রতি চাহিয়া রহিলেন এবং গিরিন মুখ অত্যন্ত গম্ভীর করিয়া দেওয়ালের দিকে তাকাইয়া রহিল। সর্বাপেক্ষা অধিক চেঁচাইতেছিল গুরুচরণ নিজে। তাহার মুখ একেবারে পাণ্ডুল হইয়া গেল। তাহার হাতের কাছে বসিয়া ললিতা তখনও চা তৈরি করছিল। একবার মুখ তুলিয়া চাহিয়া মাথা হেঁট করিল। শেখর সরিয়া আসিয়া তক্তপোশের ওপর মাথা ঠেকাইয়া প্রণাম করিল এবং একধারে বসিয়া পড়িয়া হাসিয়া বলিল, এ কি, একেবারে সমস্ত নিভে গেল যে? গুরুচরণ মৃদুকণ্ঠে বোধ করি আশীর্বাদ করছিলেন, কিন্তু কি বলিলেন বোঝা গেল না। তাহার মনের ভাব শেখর বুঝিল, তাই সময় দিবার জন্য নিজেই কথা পারিল। কাল সকালের গাড়িতে ফিরিয়া আসার কথা, জননীর রোগ উপশম হইবার কথা, পশ্চিমের কথা, আরও কত কি সংবাদ অনর্গল বকিয়া গিয়া শেষে সেই অপরিচিত যুবকটির মুখের দিকে চাহিল। গুরুচরণ এতক্ষণে নিজেকে কতকটা সামলাইয়া লইয়াছিলেন। ছেলেটির পরিচয় দিয়া বলিলেন,
ইনি আমাদের গিরিনের বন্ধু। এক জায়গায় বাড়ি, একত্রে লেখাপড়া শেখা, অতি সৎ ছেলে, শ্যামবাজারে থাকেন। তবুও আমার সঙ্গে আলাপ হওয়া পর্যন্ত প্রায়ই সে দেখা সাক্ষাৎ করে যান। শেখর ঘাড় নাড়াইয়া মনে মনে বলিল, হ্যাঁ, খুব ভালো ছেলে। কতক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কাকা, আর সব খবর ভালো তো? গুরুচরণ জবাব দিলেন না, মাথা হেঁট করিয়া রহিলেন। শেখর উঠিবার উপক্রম করতেই হঠাৎ কাঁদো কাঁদো স্বরে বলিয়া উঠিলেন, মাঝে মাঝে এসো বাবা, একেবারে যেন ত্যাগ করো না। সব কথা শুনেছ তো? শুনেছি বই কি, বলিয়া শেখর অন্দরের দিকে চলিয়া গেল। তারপরে ভেতর হইতে গৃহিণীর কান্নার শব্দ উঠিল। বাহিরে বসিয়া গুরুচরণ হেঁট মুখে কোচরের খুঁট দিয়া নিজের চোখের জল মুছিতে লাগিলেন এবং গিরিন অপরাধীর মতো মুখ করিয়া জানালার বাহিরে চাহিয়া চুপ করিয়া রহিল। ললিতা পূর্বেই উঠিয়া গিয়াছিল। কিছুক্ষণ পরে শেখর রান্নাঘর হইতে বাহির হইয়া বারান্দা পার হইয়া উঠানে নামিতে গিয়া দেখিল, অন্ধকারে কপাটের আড়ালে ললিতা দাঁড়াইয়া আছে। সে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল এবং দাঁড়াইয়া উঠিয়া বুকের একান্তে সন্নিকটে সরিয়া আসিয়া মুখ তুলিয়া প্রতি মুহূর্তকাল নিঃশব্দে কি যেন আশা করিয়া রহিল। তারপর পিছাইয়া গিয়া চুপি চুপি বলিল, আমার চিঠির জবাব দিলে না কেন? কই, আমি তো চিঠি পাইনি। কি লিখেছিলে? ললিতা বলিল অনেক কথা। সে যাক, সব শুনেছ তো। এখন তোমার কি হুকুম তাই বলো। শেখর বিস্ময়ের স্বরে কহিল, আমার হুকুম? আমার হুকুমে কি হবে? ললিতা শঙ্কিত হইয়া মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কেন? তা বই কি ললিতা, আমি কার উপর হুকুম দেব? আমার ওপর, আর কার ওপর দিতে পারো? তোমার ওপরেই বা দেব কেন? আর দিলেই বা তুমি শুনবে কেন? শেখরের কণ্ঠস্বর গম্ভীর, ঈষৎ করুণ। এবার ললিতা মনে মনে অত্যন্ত ভয় পাইয়া এবং একবার কাছে সরিয়া আসিয়া কাঁদো কাঁদো গলায় বলিল, যাও, এখন আর তামাশা ভালো লাগছে না। পায়ে পড়ি, কি হবে বলো? ভয়ে রাত্রিরে আমার ঘুম হয় না। ভয় কিসের? বেশ, যা হোক, ভয় হবে না। তুমি কাছে নেই, মা কাছে নেই। মাঝ থেকে মামা কিসব কাণ্ড করে বসলেন। এখন মা যদি আমাকে ঘরে নিতে না চান? শেখর ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, সে সত্যি, মা নিতে চাইবেন না। তোমার মামা অপরের কাছে অনেক টাকা নিয়েছেন, সে কথা আমি শুনেছি। তাছাড়া এখন তোমরা ব্রহ্ম, আমরা হিন্দু। আন্নাকালী এই সময় ঘর হইতে ডাক দিল, শেষদি, মা ডাকছেন। ললিতা চেঁচাইয়া বলিল, যাচ্ছি। তারপর গলা খাটো করিয়া বলিল, মামা যাই হন, তুমি যা, আমিও তা। মা তোমাকে যদি ফেলতে না পারেন, আমাকেও ফেলবেন না। আর গিরিনবাবুর কাছে টাকা নেবার কথা বলছো, তা সে আমি ফিরিয়ে দেব। আর ঋণের টাকা 2 দিন আগেই হোক পেছনেই হোক দিতেই তো হবে। শেখর প্রশ্ন করিল, এত টাকা পাবে কোথায়? ললিতা শেখরের মুখপানে একবারটি চোখ তুলিয়া মুহূর্তকাল মৌন থাকিয়া বলিল, জানো না মেয়ে মানুষ টাকা কোথায় পায়
আমিও সেখানেই পাব। এতক্ষণ শেখর সংযত হইয়া কথা কহিলেও ভেতরে পুরিতেছিল। এইবার বিদ্রূপ করিয়া বলিল, কিন্তু তোমার মামা তোমাকে বিক্রয় করে ফেলেছেন যে। ললিতা অন্ধকারে শেখরের মুখের ভাব দেখিতে পাইল না, কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন টের পাইল। সে দৃঢ়ভাবে জবাব দিল, ওসব মিছে কথা। আমার মামার মতো সৎ মানুষ সংসারে নেই। তাকে তুমি ঠাট্টা করো না। তার দুঃখ কষ্ট তুমি না জানতে পারো, কিন্তু পৃথিবী শুদ্ধ লোক জানে। বলিয়া একবার ঢোক গিলিয়া একবার ইতস্তত করিয়া শেষে বলিল, তাছাড়া তিনি টাকা নিয়েছেন আমার বিয়ে হবার পরে, সুতরাং আমাকে বিক্রয় করার অধিকার তার নেই। বিক্রিও করেননি, এ অধিকার আছে শুধু তোমারই। তুমি ইচ্ছে করলে টাকা দেবার ভয়ে আমাকে বিক্রি করে ফেলতে পারো বটে। বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়া দ্রুতপদে চলিয়া গেল। নবম পরিচ্ছেদ। সে রাত্রে বহুক্ষণ পর্যন্ত শেখর বিহ্বলের মতো পথে পথে ঘুরিয়া ঘরে ফিরিয়া আসিয়া ভাবিতেছিল, সেদিনকার এক ফোঁটা ললিতা এত কথা শিখিল কি রূপে। এরম নির্লজ্জ মুখরার মতো তাহার মুখের ওপর কথা কহিল কি করিয়া। আজ সে ললিতার ব্যবহারে সত্যই অত্যন্ত বিস্মিত ও ক্রুদ্ধ হইয়াছিল। কিন্তু এই ক্রোধের যথার্থ হেতুটা কি, এ যদি শান্ত হইয়া ভাবিয়া দেখিতে পাইত, রাগ ললিতার ওপরে নহে, তাহা সম্পূর্ণ নিজের ওপরে। ললিতাকে ছাড়িয়া কয়টা মাস প্রবাসে বসবাসকালে সে নিজেই কল্পনায় নিজেই আবদ্ধ হইয়াছিল। শুধু কাল্পনিক সুখ দুঃখ লাভ ক্ষতি খোতাইয়া দেখিত। কিন্তু ললিতা আজ যে তাহার জীবনের কতখানি, ভবিষ্যতের সহিত কিরূপ অছেদ্য বন্ধনে গ্রথিত, তাহার অবর্তমানে বাঁচিয়া থাকা কত কঠিন, কত দুঃখকর, বিছানায় শুইয়া এই কথা সে বারবার আলোচনা করিতে লাগিল। ললিতা শিশুকাল হইতে নিজেদের সংসারে মিশিয়াছিল বলিয়া তাহাকে বিশেষ করিয়া আর সে সংসারের ভেতরে বাপ মা ভাই বোনের মাঝখানে নামাইয়া আনিয়া দেখে নাই, দেখিবার কথা মনেও করে নাই। ললিতাকে হয়তো পাওয়া যাইবে না, পিতামাতা এ বিবাহের সম্মতি দিবেন না, হয়তো সে অপর কাহারও হবে। দুশ্চিন্তা তাহার বারবার এই ধার বহিয়াই চলিতেছিল। তাই বিদেশে যাইবার পূর্বের রাত্রে জোর করিয়া গলায় মালা পরাইয়া দিয়া সে এই দিকের ভাঙনটার মুখে বাদ বাঁধিয়া গিয়াছিল। প্রবাসে থাকিয়া গুরুচরণের ধর্মমত পরিবর্তনের সংবাদ পাইয়া শুনিয়া সে ব্যাকুল হইয়া অহর্নিশি এই চিন্তাই করিতেছিল, পাছে ললিতাকে হারাইতে হয়। সুখের হোক দুঃখের হোক, ভাবনার এই দিকটাই তাহার পরিচিত ছিল। আজ ললিতা স্পষ্ট কথা এই দিকটা সজোরে বন্ধ করিয়া দিয়া ভাবনার ধারা একেবারে উল্টা স্রোতে বহিয়া দিয়া গেল। তখন চিন্তা ছিল পাছে না পাওয়া যায়, এখন ভাবনা হইতেছে পাছে না ছাড়া যায়। শ্যামবাজারের সম্বন্ধটা ভাঙিয়া গিয়াছিল, তাহারা এত টাকা দিতে শেষ পর্যন্ত পিছাইয়া গিয়াছেন। শেখরের জননীরও মেয়েটি মনোপ্রুত হইল না, সুতরাং এই দায় হইতে শেখর আপাতত অব্যাহতি লাভ করিয়াছিল বটে, কিন্তু নবীন রায় 10-20 হাজারের কথা বিস্মৃত হন নাই এবং সে পক্ষে নিশ্চেষ্ট হইয়াছিলেন না। শেখর ভাবিতেছিল কি করা যায়। সে রাত্রির সেই কাজটা যে এত বড় গুরুতর হইয়া উঠিবে, ললিতা যে এমন অসংশয়ে বিশ্বাস করিয়া লইবে তাহার সত্যই বিবাহ হইয়া গিয়াছে,
এবং ধর্ম তো কোনো কারণ ইহার আর অনর্থ হইতে পারে না। সেদিন এত কথা শেখর ভাবিয়া দেখে নাই, যদিও নিজের মুখে উচ্চারণ করিয়াছিল, যা হইবার হয়েছে, এখন তুমিও ফিরাইতে পারো না, আমিও না। কিন্তু তখন আজ যেমন করিয়া সে সমস্ত কথা ভাবিয়া দেখিতেছে, তেমন করিয়া ভাবিয়া দেখিবার শক্তিও ছিল না, বোধ করি অবসরও ছিল না। তখন মাথার উপর চন্দ্র উঠিয়াছিল, জ্যোৎস্নায় চারিদিক ভাসাইয়া গিয়াছিল, গলায় মালা দুলিতেছিল। প্রিয়তমার বক্ষস্পন্দন নিজের বুকে পাতিয়া প্রথম অনুভবের মোহ ছিল, এবং প্রণয়ীরা যাহাকে অধর সুধা বলিয়াছেন, তাহাই পান করিবার অতি তীব্র নেশা ছিল। তখন স্বার্থ এবং সাংসারিক ভালো মন্দ মনে পড়ে নাই। অর্থলোলুপ পিতার রুদ্রমূর্তি চোখের উপর জাগিয়ে ওঠে নাই। ভাবিয়াছিল, মা তো ললিতাকে স্নেহ করে, তখন তাহাকে সম্মত করা কঠিন হইবে না, এবং দাদাকে দিয়া পিতাকে কোনো মতে কোমল করিয়া আনিতে পারিলেই শেষ পর্যন্ত হয়তো কাজটা হইয়া যাইবে। তাছাড়া গুরুচরণ এইভাবে তখন নিজেকে বিচ্ছিন্ন করিয়া তাহাদের আসার পথটা পাথর দিয়া এমনভাবে আটিয়া বন্ধ করে নাই। এখন যে বিধাতা পুরুষ নিজের মুখ ফিরাইয়া বসিয়াছেন। বস্তুত শেখরের চিন্তা করিবার বিশেষ কিছুই ছিল না। সে নিশ্চয় বুঝিতেছিল, পিতাকে সম্মত করানো তো দূরে থাক, জননীকে সম্মত করানো সম্ভব নহে। এ কথা যে আর মুখে আনিবার পথ নাই। শেখর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আর একবার অস্ফুটে আবৃত্তি করিল, কি করা যায়। সে ললিতাকে বেশ চিনিত, তাহাকে নিজের হাতে মানুষ করিয়াছে। একবার যাহা সে নিজের ধর্ম বলিয়া বুঝিয়াছে, কোনো মতেই তাহাকে ত্যাগ করিবে না। সে জানিয়াছে সে শেখরের ধর্মপত্নী। তাই আজ সন্ধ্যায় অন্ধকারে অসংকোচে বুকের কাছে সরিয়া আসিয়া মুখের কাছে মুখ তুলিয়া অমন করিয়া দাঁড়াইতে পারিয়াছিল। গিরিনের সহিত তাহার বিবাহের কথাবার্তা শুরু হইয়াছে, কিন্তু কেহই তাহাকে সম্মত করাইতে পারিবে না, আর তা সে কোনো মতেই চুপ করিয়া থাকিবে না। এখন সমস্ত প্রকাশ করিয়া দিবে। শেখরের মুখ চোখ উত্তপ্ত হইয়া উঠিল। সত্যই তো, সে তো শুধু মালা বদল করিয়া ক্ষান্ত হয় নাই, তাহাকে বুকের ওপর টানিয়া লইয়া তাহার মুখ চুম্বন করিয়াছিল। ললিতা বাধা দেয় নাই, দোষ নাই বলিয়াই দেয় নাই, ইহাতে তাহার অধিকার আছে বলিয়াই দেয় নাই। এখন এই ব্যবহারের জবাব সে কার কাছে কি দেবে? পিতামাতার অমতে ললিতার সহিত বিবাহ হইতে পারে না, তাহা নিশ্চয়, কিন্তু গিরিনের সহিত ললিতার বিবাহ না হইবার হেতু প্রকাশ পাইবার পর ঘরের বাইরে সে মুখ দেখাইবে কি করিয়া? 10ম পরিচ্ছেদ। অসম্ভব বলিয়া শেখর ললিতার আশা একেবারেই ত্যাগ করিয়াছিল। প্রথম কয়টা দিন সে মনে মনে অত্যন্ত ভয়ে ভয়ে থাকিত, পাছে হঠাৎ সে আসিয়া উপস্থিত হয়, পাছে সব কথা প্রকাশ করিয়া দেয়, পাছে এইসব লইয়া লোকের কাছে জবাবদেহি করিতে হয়। কিন্তু কেহ তাহার কৈফরত চাহিল না। কোনো কথা প্রকাশ পাইছে কি না তাহাও বোঝা গেল না, কিংবা সে বাড়ি হইতে এ বাড়িতে কেহ আসা যাওয়া পর্যন্ত করিল না। শেখরের ঘরের সম্মুখে যে খোলা ছাদটা ছিল, তাহার উপরে দাঁড়াইলে ললিতাদের ছাদের সবটুকু দেখা যাইত। পাছে দেখা হয়, এই ভয়ে সে ওই ছাদটায় পর্যন্ত দাঁড়াইত না।
কিন্তু যখন নির্বিঘ্নে 1 মাস কাটিয়া গেল, তখন সে নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল, হাজার হোক, মেয়ে মানুষের লজ্জা শরম আছে, এই সকল ব্যাপার সে প্রকাশ করিতে পারে না। সে শুনিয়াছিল ইহাদের বুক ফাটিয়া গেলেও মুখ ফুটিতে চাহে না। এ কথা সে বিশ্বাস করিল এবং সৃষ্টিকর্তা তাহাদের দেহে এই দুর্বলতা দিয়াছেন বলিয়া সে মনে মনে তাহার বুদ্ধির প্রশংসা করিল। অথচ শান্তি পাওয়া যায় না কেন? যেমন হইতেছে সে বুঝিল আর ভয় নেই, তখন হইতে এক অভূতপূর্ণ ব্যথায় সমস্ত বুক ভরিয়া উঠেছে কেন? রহিয়া রহিয়া হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত এমন করিয়া নিরাশায়, বেদনায়, আশঙ্কায় কাঁপিয়া ওঠে কেন? তবে তো ললিতা কোনোদিনই কথা বলিবে না, আর একজনের হাতে সঁপিয়া দিবার সময় পর্যন্ত মৌন হইয়া থাকিবে। তাহার বিবাহ হইয়া গেছে, সে স্বামীর ঘর করিতে চলিয়া গেছে, মনে হইলেই অন্তরের বাহিরে তাহার এমন করিয়া আগুন জ্বলিয়া ওঠে কেন? পূর্বে সে সন্ধ্যার সময় বাহিরে বাহির না হইয়া সম্মুখের খোলা ছাদের ওপর পদচারণা করিত, আজও তাহাই করিতে লাগিল। কিন্তু একটি দিনও ও বাড়ির কাহারও ছাদে দেখা পাইল না। শুধু একদিন আন্নাকালী কি করিতে আসিয়াছিল, কিন্তু তাহার প্রতি দৃষ্টি পড়াতেই চোখ নামাইয়া ফেলিল এবং শেখর তাহাকে ডাকিবে কিনা স্থির করিবার পূর্বেই অদৃশ্য হইয়া গেল। শেখর মনে মনে বুঝিল, তাহার যে পথ বন্ধ করিয়া প্রাচীর তুলিয়া দিয়াছে, ইহার অর্থ এই 1 ফোঁটা কালি পর্যন্ত জানিয়াছে। আরও 1 মাস গত হইল। একদিন ভুবনেশ্বরী কথায় কথায় বলিলেন, এর মধ্যে তুই ললিতাকে দেখেছিস শেখর? শেখর ঘাড় নাড়িয়া বলিল, না, কেন? মা বলিলেন, প্রায় 2 মাস পরে কাল তাকে ছাদে ডাকলুম। মেয়েটা আমার যেন আর একরকম হয়ে গেছে, রোগা, মুখখানি শুকনো, যেন কত বয়স হয়েছে, এমনি গম্ভীর। কার সাধ্যি দেখলে 14 বছরের মেয়ে মনে করে। তাহার চোখে জল আসিয়া পড়িল। চোখ দিয়া মুছিয়া ফেলিয়া ভারী গলায় বলিলেন, পরনের কাপড়খানি ময়লা, আঁচলে কাছে খানিকটা সেলাই করা। জিজ্ঞাস করলুম, তোর কাপড় নেই মা? বলল, আছে তো, কিন্তু বিশ্বাস হয় না। কোনোদিনই সে ওর মামার দেওয়া কাপড় পরে না, আমিই দেই। আমিও তো 6-7 মাস কিছুই দেইনি। তিনি আর বলিতে পারিলেন না, আঁচল দিয়া চোখ মুছিতে লাগিলেন। ললিতাকে যথার্থই তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসিতেন। শেখর আর একদিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রইল। অনেকক্ষণ পরে তিনি পুনরায় বলিলেন, আমি ছাড়া কোনোদিন সে কারো কাছে কিছু চাইতে পারে না। অসময়ে খিদে পেলেও বাড়িতে মুখ ফুটে বলতেও পারে না। সেও আমি, ওই আমার কাছে কাছে ঘুরে বেড়াতো, আমি তার মুখ দেখলেই টের পেতুম। আমার সেই কথাই মনে হয় শেখর। হয়তো মুখ শুকিয়ে শুকিয়ে বেড়ায়, কেউ তাকে বোঝেও না, জিজ্ঞেসও করে না। আমাকে তো শুধু সে মা বলি ডাকে না, মায়ের মতো ভালোবাসে। শেখর সাহস করিয়া মায়ের মুখের দিকে চোখ ফিরাইতে পারিল না। যেদিকে চাহিয়াছিল সেই দিকে চাহিয়া থাকিয়া রহিল। বেশ তো মা, কি তার দরকার ডেকে জিজ্ঞাসা করে দাও না কেন? নেবে কেন? উনি যাওয়া আসার পথটা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। আমিও তা দিতে যাব কেন? কোন মুখে? ঠাকুরপো দুঃখের জ্বালায়
না বুঝে যেন একটা অন্যায় করেছে। আমরা আপন লোকের মতো কোথায় একটা প্রায়শ্চিত্ত করে ঢেকে দেব তা নয়, একেবারে পর করে দিলুম। আর তাও বলি, ওই পীড়াপিড়িতে সে জাত দিয়ে ফেলেছে। কেবল তাগাদা। মনের ঘেন্নায় মানুষ সব করতে পারে। বরং আমি তো বলি, ঠাকুরপো ভালোই করেছেন। ওই গিরিন ছেলেটি আমাদের চেয়ে তার বেশি আপন। তার সঙ্গে ললিতার বিয়ে হয়ে গেলে মেয়েটা সুখে থাকবে, তা আমি বলছি। শুনেছি আসছে মাসে হবে। হঠাৎ শেখরের মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, আসছে মাসে হবে নাকি? তাই তো শুনি। শেখর আর কিছু জিজ্ঞাসা করিল না। মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, ললিতার মুখে শুনলাম ওর মামার দেহটা নাকি আজকাল ভালো যাচ্ছে না। না থাকারই কথা। একে তার নিজের মনে সুখ নেই, তাতে বাড়িতে নিত্য কান্নাকাটি। 1 মিনিটের তরেও ও বাড়িতে শান্তি নেই। শেখর চুপ করিয়া শুনিতেছিল, চুপ করিয়াই রহিল। খানিক পরে মা উঠিয়া গেলে সে বিছানায় আসিয়া শুইয়া পড়িল। সে ললিতার কথা ভাবতে লাগিল। এই গলিটায় 2খানা গাড়ি স্বাচ্ছন্দ্যে যাতায়াতের স্থান নয়। 1খানা গাড়ি খুব একপাশে না ঘেঁষিয়া দাঁড়াইলে আর একটা যাইতে পারে না। দিন 10 পরে শেখরের অফিস গাড়ি গুরুচরণের বাটির সম্মুখে বাধা পাইয়া স্থির হইল। শেখর অফিস হইতে ফিরিতেছিল। নামিয়া আসিয়া জিজ্ঞাসা করিয়া জানিল, ডাক্তার আসিয়াছেন। সে কিছুদিন পূর্বে মায়ের কাছে শুনিয়াছিল গুরুচরণের শরীর ভালো নয়। তাই মনে করিয়া তার বাড়ি গেল না, সোজা গুরুচরণের শোবার ঘরে আসিয়া উপস্থিত হইল। তাই বটে, গুরুচরণ নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন। এক পাশে ললিতা এবং গিরিন শুষ্ক মুখে বসিয়া আছে। সম্মুখে চৌকির ওপর বসিয়া ডাক্তার রোগ পরীক্ষা করিতেছেন। গুরুচরণ অস্ফুট স্বরে বসিতে বলিলেন। ললিতার মাথায় আঁচল আরও একটু টানিয়া দিয়া মুখ ফিরাইয়া বসিল। ডাক্তার পাড়ার লোক, শেখরকে চিনিতেন। রোগ পরীক্ষা করিয়া ওষুধের বন্দোবস্ত করিয়া তাহাকে সঙ্গে লইয়া বাহিরে আসিয়া বসিলেন। গিরিন পেছনে আসিয়া টাকা দিয়া ডাক্তার বিদায় করিবার সময় তিনি বিশেষ করিয়া তাহাকে সতর্ক করিয়া দিলেন যে রোগ এখনো অধিক দূর অগ্রসর হয় নাই। এই সময়ে বায়ু পরিবর্তনের নিতান্ত আবশ্যক। ডাক্তার চলিয়া গেলে উভয়ে আর একবার গুরুচরণের ঘরে আসিয়া দাঁড়াইলেন। ললিতার ইশারা করিয়া গিরিনকে একপাশে ডাকিয়া লইয়া গিয়া চুপি চুপি কথা কহিতে লাগিল। শেখর সম্মুখে চৌকিতে বসিয়া স্তব্ধ হইয়া গুরুচরণের দিকে চাহিয়া রহিলেন। ইতিপূর্বে ওই দিকে মুখ ফিরাইয়া শুইয়াছিলেন। শেখরের পুনরাগমন জানিতে পারিলেন না। খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া শেখর উঠিয়া গেল। তখনও ললিতা ও গিরিন তেমনি চুপি চুপি কথাবার্তা বলিতেছিল। কেহ তাহাকে বসিতে বলিল না, আসিতেও বলিল না। একটা কথা পর্যন্ত কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিল না। আজ সে নিতান্তই বুঝিয়া আসিল, ললিতা তাহাকে আর কঠিন দায় হইতে চিরদিনের মতো মুক্তি দিয়েছে। এখন সে নির্ভয়ে হাঁপ ফেলিয়া বাঁচুক। আর আশঙ্কা নাই, আর ললিতা তাহাকে জড়াইবে না। ঘরে আসিয়া কাপড় ছাড়িতে ছাড়িতে সহস্রবার মনে পড়িল, আজ সে নিজের চোখে দেখিয়া আসিয়াছে গিরিন ও বাড়ির পরম বন্ধু, সকলের আশা ভরসা,
এবং ললিতার ভবিষ্যতের আশ্রয়। সে কেহ নহে, এমন বিপদের দিনেও ললিতা তাহার মুখের পরামর্শ তার প্রত্যাশী নহে। সে সহসা উহ বলিয়া একটা গদিয়াটা আরাম চৌকির ওপর ঘাড় গুজিয়া বসিয়া পড়িল। ললিতা তাহাকে দেখিয়া মাথায় কাপড় টানিয়া দিয়া মুখ ফিরাইয়া লইয়াছিল, যেন সম্পূর্ণ পর, একেবারে অপরিচিত। আবার তারই চোখের সম্মুখে গিরিনকে আড়ালে ডাকিয়া কত না পরামর্শ, অথচ সেই লোকটির অভিভাবকতা একদিন তাকে থিয়েটার দেখিতে পর্যন্ত যেতে দেয় নাই। তখন আবার ভাবিবার চেষ্টা করিল, হয়তো সে তাহার গোপনের সম্বন্ধের কথা স্মরণ করিয়া লজ্জায় ঐরূপ ব্যবহার করিয়াছিল। কিন্তু তাই বা কি করিয়া সম্ভব? তাহা হইলে এত কাণ্ড ঘটিয়াছে, অথচ একটি কোথাও কি সে এতদিনের মধ্যে কোনো কৌশলে তাহাকে জিজ্ঞাসা করিবার চেষ্টা করিত না? হঠাৎ ঘরের বাহিরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল। তিনি ডাকিয়া বলিলেন, কই রে, এখনো হাত মুখ ধুসনি? সন্ধ্যা হয় যে। শেখর ব্যস্ত হইয়া উঠিয়া পড়িল এবং তাহার মুখের ওপর মায়ের দৃষ্টি না পড়ে এইভাবে ঘাড় ফিরাইয়া রাখিয়া তাড়াতাড়ি নিচে নামিয়া গেল। এই কয়টা দিন অনেক কথায় অনেক রকমের রূপ ধরিয়া তাহার মনের মধ্যে অনুক্ষণ আনাগোনা করিতেছিল। শুধু একটা কথা সে ভাবিয়া দেখিত না, বস্তুত দোষ কোন দিকে। একটি আশার কথা সে আজ পর্যন্ত তাহাকে বলে নাই, কিংবা তাহাকে বলিবার সুযোগও দেয় নাই। বরঞ্চ পাছে প্রকাশ পায়, সে কোনরূপে দাবি করিয়া বসে, এই ভয়ে কাঠ হইয়াছিল। তথাপি সর্বপ্রকারের অপরাধ একা ললিতার মাথায় তুলিয়া দিয়া সে তাহার বিচার করিতেছিল এবং নিজের হিংসা, ক্রোধের, অভিমানের অপমানে পুড়িয়া যাইতেছিল। বোধ করি এমনই করিয়া সংসারের সব পুরুষ বিচার করে এবং এমনই করিয়া দগ্ধ হয়। পুড়িয়া পুড়িয়া তাহার 7 দিন কাটিয়াছে। আজও সন্ধ্যার সময় নিস্তব্ধ ঘরের মধ্যে আগুন জ্বালিয়া দিয়া বসিয়াছিল। হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া মুখ তুলিয়া তাহার হৃৎপিণ্ড লাফাইয়া উঠিল। কালীর হাত ধরিয়া ললিতা ঘরে ঢুকিয়া নিচের কার্পেটের উপর স্থির হইয়া বসিল। কালী বলিল, শেখরদা, আমরা দুজনে তোমাকে প্রণাম করতে এসেছি। কাল আমরা চলে যাব। শেখর কথা কহিতে পারিল না, চাহিয়া রহিল। কালী বলিল, অনেক দোষ অপরাধ তোমার পায়ে আমরা করেছি শেখরদা, সেসব ভুলে যেও। শেখর বুঝিল ইহার একটি কথাও কালীর নিজের নহে, সে শেখানো কথা বলিতেছে মাত্র। জিজ্ঞাসা করিল, কাল কোথায় যাবে তোমরা? পশ্চিমে। বাবাকে নিয়ে আমরা সবাই মুঙ্গের যাব। ওখানে গিরিনবাবুর বাড়ি আছেন। তিনি ভালো হলেও আর আমাদের আশা হবে না। ডাক্তার বলেছেন এদেশ বাবার সহ্য হবে না। শেখর জিজ্ঞাসা করিল, এখন তিনি কেমন আছেন? একটু ভালো বলিয়া কালী আঁচলের ভেতর হইতে আরেক জোড়া কাপড় বাহির করিয়া দেখাইয়া বলিল, জেঠিমা আমাদের কিনে দিয়েছেন। ললিতা কিছুক্ষণ চুপ করিয়াছিল। উঠিয়া গিয়া টেবিলের ওপর একটি চাবি রাখিয়া দিয়া বলিল, আলমারির এই চাবিটা এতদিন আমার কাছেই ছিল। একটুখানি হাসিয়া বলিল, কিন্তু টাকা কড়ি ওতে আর নেই, সমস্ত খরচ হয়ে গেছে। শেখর একটু চুপ করিয়া রহিল। কালী বলিল, চলো শেষদি, রাত্রির হচ্ছে।
ললিতা কিছু বলিবার পূর্বেই এবার শেখর হঠাৎ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, কালী, নিজ থেকে আমার জন্য দুটো পান নিয়ে আয় তো ভাই। ললিতা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, তুই বস কালী, আমি এনে দিচ্ছি, বলিয়া দ্রুতপদে নামিয়া গেল। খানিকটা পরে পান আনিয়া কালীর হাতে দিল। সে শেখরকে দিয়া আসিল। পান হাতে লইয়া শেখর নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। চললুম শেখরদা, বলিয়া কালী পায়ের কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল। ললিতা যেখানে দাঁড়াইয়াছিল সেখানেই ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া উভয়ে ধীরে ধীরে বাহির হইয়া গেল। শেখর তাহার ভালো মন্দ ও আত্মমর্যাদা লইয়া বিবর্ণ পাণ্ডুল মুখে বিহ্বল হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। সে আসিল, যাহা বলিবার ছিল বলিয়া চিরদিনের মতো বিদায় লইয়া গেল। কিন্তু শেখরের কিছুই বলা হইল না, যেন বলিবার কথা তাহার ছিল না। এইভাবে সমস্ত সময়টুকু কাটিয়া গেল। ললিতা কালীকে ইচ্ছা করিয়াই সঙ্গে আনিয়াছিল, কারণ সে চাহে না কোনো কথা ওঠে, ইহা মনে মনে বুঝিল। তারপরে তাহার সর্বশরীর ঝিমঝিম করিতে লাগিল, মাথা ঘুরিয়া উঠিল। সে উঠিয়া গিয়া বিছানায় চোখ বুঝিয়া শুইয়া পড়িল। একাদশ পরিচ্ছেদ। গুরুচরণের ভাঙা দেহ মুঙ্গেরে জল হাওয়াতেও আর জোড়া লাগিল না। বৎসরখানেক পরে তিনি দুঃখের বোঝা নামাইয়া দিয়া চলিয়া গেলেন। গিরিন যথার্থই তাহাদের অতিশয় ভালোবাসিত এবং শেষ দিন পর্যন্ত তাহার যথাসাধ্য করিয়াছিল। মৃত্যুর পূর্বে তিনি সজল কণ্ঠে তাহার হাত ধরিয়া অনুরোধ করিয়াছিলেন, সে যেন কোনোদিনও পর না হয়ে যায় এবং এই গভীর বন্ধুত্ব যেন নিকট আত্মীয়তায় পরিণত হয়। ইহা চোখে দেখিয়া যাইতে পারিলেন না, অসুখ বিসুখে সময় হইল না, কিন্তু পরলোকে বসিয়া যেন দেখিতে পান। গিরিন তখন সানন্দে এবং সর্বস্ব কারণে প্রতিশ্রুতি হইয়াছিল। গুরুচরণের কলিকাতার বাটিতে যে ভাড়াটিয়া ছিল তাহার মুখে ভুবনেশ্বরীর মাধ্যমে সংবাদ পাইলেন। গুরুচরণের মৃত্যু সংবাদ তাহারাই দিয়েছিল। তারপর এ বাড়িতে গুরুতর দুর্ঘটনা ঘটিল। নবীন রায় হঠাৎ মারা গেলেন। ভুবনেশ্বরী শোকে দুঃখে পাগলের মতো হইয়া বড় বধূর হাতে সংসার সঁপিয়া দিয়া কাশী চলিয়া গেলেন। বলিয়া গেলেন, আগামী বৎসর শেখরের বিয়ের সমস্ত ঠিক হয়ে গেলে তিনি আসিয়া বিবাহ দিয়া যাইবেন। বিবাহের সম্বন্ধ নবীন রায় নিজেই স্থির করিয়াছিলেন এবং পূর্বেই হইয়া যাইত, শুধু তাহার মৃত্যু হওয়াতে 1 বৎসর স্থগিত হইল। কন্যাপক্ষের আর বিলম্ব করা চলে না, তাই তাহারা কাল আশীর্বাদ করিয়া গিয়াছিল এই মাসেই বিবাহ। আর শেখরের জননীকে আনিতে যাইবার উদ্যোগ করিতেছিল। আলমারি হইতে জিনিসপত্র নামাইয়া তোরঙ্গ সাজাইতে গিয়া অনেক দিন পরে তাহার ললিতার কথা মনে পড়িল। সব সেই করত। 3 বৎসরের অধিক হইল তাহারা চলিয়া গিয়াছে। ইহার মধ্যে তাহাদের কোনো সংবাদ সে জানে না, জানিবার চেষ্টাও করে নাই, বোধ করি ইচ্ছাও ছিল না। ললিতার ওপরে ক্রমশ তাহার একটা ঘৃণার ভাব আসিয়াছিল, কিন্তু আজ সহসা ইচ্ছা করিল, যদি কোনো মতে একটা খবর পাওয়া যায়, কে কেমন আছে। অবশ্য ভালো থাকিবারই কথা, কারণ গিরিনের সঙ্গতি আছে, তাহা সে জানিত। তথাপি সে শুনিতে ইচ্ছা করে কবে বিবাহ হইয়াছে, তাহার কাছে কেমন আছে, এইসব। ও বাড়ির ভাড়াটিয়ারাও আর নেই,
2 মাস হইল বাড়ি খালি করিয়া চলিয়া গিয়াছে। শেখর একবার ভাবিল চারুর বাপের কাছে গিয়া জিজ্ঞাস করিবে, কারণ তাহারা গিরিনের সংবাদ নিশ্চয় রাখে। অনেকক্ষণের জন্য তোরঙ্গ গুছানো স্থগিত রাখিয়া সে শূন্য দৃষ্টিতে জানলার বাহিরে চাহিয়া এইসব ভাবিতে লাগিল। এমন সময়ে দ্বারের বাহিরে দাঁড়িয়া পুরাতন দাসী কহিল, ছোটবাবু, কালীর মা আপনাকে একবার ডেকে পাঠিয়েছেন। শেখর মুখ ফিরাইয়া অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল, কোন কালীর মা? দাসী হাত দিয়া গুরুচরণের বাড়ির দিকে দেখাইয়া বলিল, আমাদের কালীর মা ছোটবাবু, তারা কাল রাত্রিরে ফিরে এসেছেন যে। চল যাচ্ছি বলিয়া সে তৎক্ষণাৎ নামিয়া গেল। তখন বেলা পড়িয়া আসিয়াছিল। সে বাড়িতে পা দিতেই বুক ফাটা কান্নার রোল উঠিল। বিধবা বেশধারিণী গুরুচরণের স্ত্রী কাছে গিয়া সে মাটিতে বসিয়া পড়িল এবং কোচের খোট খুলিয়া নিঃশব্দে চোখ মুছিতে লাগিল। গুরুচরণের জন্য নহে, সে নিজের পিতার শোকেও আরও একবার অভিভূত হইয়া পড়িল। সন্ধ্যা হইতে ললিতা আলো জ্বালাইয়া দিয়া গেল। দূর হইতে গলায় আঁচল দিয়া তাহাকে প্রণাম করিল এবং ক্ষণকাল অপেক্ষা করিয়া ধীরে ধীরে চলিয়া গেল। শেখর ৭দশ বর্ষিয়া পরশ্রীর পানে চোখ তুলিয়া চাহিতে বা ডাকিতে কথা কহিতে পারিল না। তথাপি আর চোখে যতটা সে দেখিতে পাইয়াছিল, মনে হইল ললিতা যেন আরও বড় হইয়াছে এবং অত্যন্ত কৃশ হইয়া গিয়াছে। অনেক কান্নাকাটির পরে গুরুচরণের বিধবা যাহা বলিলেন তাহার মর্ম এই যে, এই বাড়িটা তিনি বিক্রয় করিয়া মুঙ্গেরা জামাইয়ের আশ্রয়ে থাকিবেন, এই তার ইচ্ছা। বাড়িটা বহুদিন হইতে শেখরের পিতার ক্রয় করিবার ইচ্ছা ছিল। এখন উপযুক্ত মূল্যে তারাই ক্রয় করিলে ইহা একরকম নিজেদেরই থাকিবে। তাহার নিজেরও কোনরূপ ক্লেশবোধ হইবে না এবং ভবিষ্যতে কখনো তিনি দেশে আসিলে 2-1 দিন বাস করিয়া যাইতে পারিবেন। শেখর মাকে জিজ্ঞাসা করিয়া তাহার যথাসাধ্য করিবে বলিয়া তিনি চোখ মুছিয়া বলিলেন, দিদি এর মধ্যে আসবেন না শেখর। শেখর জানাইল আজ রাত্রেই তাকে সে আনিতে যাইবে। অতঃপর তিনি একটি একটি করিয়া অন্যান্য সংবাদ জানিয়া লইলেন। শেখরের কবে বিবাহ, কোথায়, কত হাজার, কত অলঙ্কার, নবীন রায় কি করিয়া মারা গেলেন, দিদি কি কি করিল ইত্যাদি অনেক কথা বলিলেন এবং শুনিল। শেখর যখন ছুটি পাইল তখন জ্যোৎস্না উঠিয়াছে। এই সময় গিরির উপর হইতে নামিয়া বোধ করি তাহার দিদির বাটিতে গেল। গুরুচরণের বিধবা দেখিতে পাইয়া প্রশ্ন করিলেন, আমার জামাইয়ের সঙ্গে তোমার আলাপ নেই শেখরনাথ? এমন ছেলে সংসারে আর হয় না। শেখর তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, তাহা সে জানাইল এবং আলাপ আছে বলিয়া দ্রুতপদে চলিয়া গেল। কিন্তু বাহিরে বসিবার ঘরের সম্মুখে আসিয়া তাহাকে সহসা থামিতেই হইল। অন্ধকার দরজার আড়ালে ললিতা দাঁড়াইয়াছিল। বলিল, শোনো, মাকে কি আজ আনতে যাবে? শেখর বলিল, হ্যাঁ। তিনি কি বড় বেশি কাতর হয়ে পড়েছেন? হ্যাঁ, প্রায় পাগলের মতো হইয়া গিয়াছিলেন। তাহার শরীর কেমন আছে? ভালো আছে বলিয়া শেখর তাড়াতাড়ি চলিয়া গেল। রাস্তায় আসিয়া তাহার আপাদমস্তক লজ্জায় ঘৃণায় শিহরিত হইয়া উঠিল। ললিতার কাছাকাছি দাঁড়াইতে হইয়াছিল বলিয়া তাহার নিজের দেহটাও যেন অপবিত্র হইয়া গিয়াছে
এমনি মনে করিতে লাগিল। ঘরে ফিরিয়া আসিয়া সে যেমন তেমন করিয়া তোরঙ্গ বন্ধ করিয়া ফেলিল এবং তখনও গাড়ির বিলম্ব আছে জানিয়া আর একবার শয্যাশ্রয় করিয়া ললিতার বিষাক্ত স্মৃতিগুলোকে পোড়ানোর নিঃশেষ করিয়া দিবার শপথ করিয়া সে হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার দাবানল জ্বালাইয়া দিল। দহনের যাতনায় সে তাহাকে মনে মনে অকথ্য ভাষা তিরস্কার করিল, এমনকি কুলোটা পর্যন্ত বলিতে সংকোচ করিল না। তখন কথায় কথায় গুরুচরণের স্ত্রী বলিয়াছিলেন, এ তো সুখের বিয়ে নয়। এই শেষ পর্যন্ত কারো মনে ছিল না, নইলে ললিতা তখন তোমাদের সকলকেই সংবাদ দিতে বলিয়াছিল। ললিতা এই স্পর্ধাটা যেন সমস্ত আগুনের উপর শিখা বিস্তার করিয়া প্রজ্বলিত হইতে লাগিল। দ্বাদশ পরিচ্ছেদ। শেখর মাকে লইয়া যখন ফিরিয়া আসিল তখন তাহার বিবাহের 10-12 দিন বিলম্ব ছিল। দিন 3 পরে একদিন সকালে ললিতা শেখরের মার কাছে বসিয়া একটা ডালায় কি কতগুলো তুলছিল। শেখর জানিত না, তাই কি একটা কাজে মা বলিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ থতমত খাইয়া গেল। ললিতার মুখ নিচু করিয়া কাজ করিতে লাগিল। মা জিজ্ঞাসা করিলেন, কি রে? সে যে জন্য আসিয়াছিল তাহা ভুলিয়া গিয়া না, এখন থাক বলিয়া তাড়াতাড়ি বাহির হইয়া গেল। ললিতার মুখ দেখিতে পায় নাই, কিন্তু তাহার হাত দুটির ওপর তাহার দৃষ্টি পড়িয়াছিল। তাহা সম্পূর্ণ নিরাবরণ, না হইলে দুগাছি করিয়া কাচের চুড়ি ছাড়া আর কিছুই ছিল না। শেখর মনে মনে ক্রুদ্ধ হাসি হাসিয়া বলিল, এ আর আরেক রকম ভং। গিরির সঙ্গতি সম্পন্ন, তাহা সে জানিত। তাহার পত্নীর হাত এরূপ অলঙ্কার শূন্য হবার কারণ সঙ্গত হেতু সে খুঁজিয়া পাইল না। সেদিনই সন্ধ্যার সময় সে দ্রুতপদে নিচে নামিয়া আসিতেছিল। ললিতাও সেই সিঁড়িতে ওপরে উঠিতেছিল। একপাশে ঘেঁষিয়া দাঁড়াইল, কিন্তু শেখর নিকটে আসিতেই অত্যন্ত সংকোচের সহিত মৃদুকণ্ঠে বলিল, তোমাকে একটা কথা বলার আছে। শেখর এক মুহূর্ত স্থির হইয়া বিস্ময় স্বরে বলিল, কাকে? আমাকে? ললিতা তেমনি মৃদুস্বরে বলিল, হ্যাঁ, তোমাকে। আমার সঙ্গে আবার কি কথা? বলিয়া শেখর পূর্বাপেক্ষা দ্রুতপদে নামিয়া গেল। ললিতা সেখানে কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে নিচে গেল। পরদিন সকালে শেখর তাহার বাহিরের ঘরে বসিয়া সেই দিনের সংবাদপত্র পড়িতেছিল। নিরতিশয় বিস্ময়ের সহিত চোখ তুলিয়া দেখিল, গিরিন প্রবেশ করিতেছে। গিরি নমস্কার করিয়া নিকটে চৌকি টানিয়া লইয়া বসিল। শেখর প্রতি নমস্কার করিয়া সংবাদপত্রটা একপাশে রাখিয়া দিয়া জিজ্ঞাসু মুখে চাহিয়া রহিল। উভয়ের চোখের পরিচয় ছিল বটে, কিন্তু আলাপ ছিল না, এবং সে পক্ষে আজ পর্যন্ত দুজনে কেহই কিছুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই। গিরিন একেবারে কাজের কথা পারিল, বলিল, বিশেষ প্রয়োজনে আপনাকে একটু বিরক্ত করছি। আমার শাশুড়ি ঠাকুরনের অভিপ্রায় আপনি শুনেছেন। বাড়িটা তিনি আপনাদের কাছে বিক্রি করে ফেলতে চান। আজ আমাকে দিয়ে বলে পাঠালেন, শীঘ্র যা হোক একটা বন্দোবস্ত হয়ে গেলেই তারা এই মাসে মুঙ্গেরে ফিরে যেতে পারবেন। গিরিনকে দেখিবা মাত্রই শেখরের বুকের মধ্যে ঝড় উঠিয়াছিল। কথাগুলা
তাহার কিছুমাত্র ভালো লাগিল না। অপ্রসন্ন মুখে বলিল, সে তো ঠিক কথা, কিন্তু বাবার অবর্তমানে দাদাই এখন মালিক, তাকে বলা আবশ্যক। গিরিন মৃদু হাসিয়া বলিল, সে আমরাও জানি, কিন্তু তাকে আপনি বললেই তো ভালো হয়। শেখর তেমনিভাবে জবাব দিল, আপনি বললেও হতে পারে, ও পক্ষের অভিভাবক এখন আপনি। গিরিন কহিল, আমার বলবার আবশ্যক হলে বলতে পারি, কিন্তু কাল শেষদি বলছিলেন, আপনি একটু মনোযোগ করলে অতি সহজেই হতে পারে। শেখর মোটা তাকিয়া হেলান দিয়া বসিয়া এতক্ষণ কথা কহিতেছিল। সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিল, কে বলেছেন? গিরিন বলিল, শেষদি, ললিতা দিদি বলেছেন। শেখর বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। তারপরে গিরিন কি যে বলিয়া গেল তাহার এক বিন্দুও তাহার কানে গেল না। খানিকক্ষণ বিহ্বল দৃষ্টিতে তাহার মুখপানে চাহিয়া থাকিয়া বলিয়া উঠিল, আমাকে মাপ করবেন গিরিনবাবু, কিন্তু ললিতার সঙ্গে কি আপনার বিবাহ হয়নি? গিরিন জিভ কাটিয়া বলিল, আগে না, ওদের সকলকেই আপনি জানেন, কালীর সঙ্গে আমার। কিন্তু সেরকম তো কথা ছিল না। গিরিন ললিতার মুখে সব কথাই শুনিয়াছিল। কহিল, না, কথা ছিল না, সে কথা সত্য। গুরুচরণবাবু মৃত্যুকালে আমাকে অনুরোধ করে গিয়েছিলেন, আমি আর কোথাও যেন বিবাহ না করি। আমিও প্রতিশ্রুতি হই। তার মৃত্যুর পরে শেষদি আমাকে বুঝিয়ে বললেন, অবশ্য এসব কথা আর কেউ জানে না, যে ইতিপূর্বেই তাহার বিবাহ হয়ে গেছে এবং স্বামী জীবিত আছেন। এ কথা আর হয়তো কেউ বিশ্বাস করতো না, কিন্তু আমি তার একটি কথা অবিশ্বাস করিনি। তাছাড়া স্ত্রীলোকের একের অধিক বিবাহ হতে পারে না। ও কি? শেখরের দুই চোখ বাষ্পকুল হইয়া উঠিল। এখন সেই বাষ্প অশ্রুধারায় চোখের কোণ বাহিয়া গিরিনের সম্মুখে ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল, কিন্তু সেদিকে তাহার চৈতন্য ছিল না। তাহার মনেও পড়িল না পুরুষের সম্মুখে পুরুষের এই দুর্বলতা প্রকাশ পাওয়া কতটা লজ্জাকর। গিরিন নিঃশব্দে চাহিয়া রহিল। তাহার মনে মনে সন্দেহ ছিল, আজ সে ললিতার স্বামীকে নিশ্চয় চিনিতে পারিল। শেখর চোখ মুছিয়া ভারী গলায় বলিল, কিন্তু আপনি তো ললিতাকে স্নেহ করেন। গিরিনের মুখের ওপর প্রচ্ছন্ন বেদনার গাঢ় ছায়া পড়িল, কিন্তু পরক্ষণে সে মৃদু মৃদু হাসিতে লাগিল। আস্তে আস্তে বলিল, সে কথা জবাব দেওয়া আবশ্যক। তাছাড়া স্নেহ যতই বড় হোক, জেনে শুনে কেউ পরে বিবাহিত স্ত্রীকে বিবাহ করে না। যাক, গুরুজনের সম্বন্ধে ওসব আলোচনা আমি করতে চাইনে বলিয়া সে আর একবার হাসিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ যাই, আবার অন্য সময় দেখা হবে বলিয়া নমস্কার করিয়া বাহির হইয়া গেল। গিরিনকে শেখর চিরদিন মনে মনে বিদ্বেষ করিয়াছে। এইবারে সেই বিদ্বেষ নিবিড় ঘৃণায় পর্যবসিত হইয়াছিল, কিন্তু আজ সে চলিয়া যাবা মাত্রই শেখর উঠিয়া আসিয়া ভূমিতলে বারংবার মাথা ঠেকাইয়া এই অপরিচিত ব্রহ্ম যুবকের উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিল। মানুষ নিঃশব্দে যে কত বড় আত্মত্যাগ করিতে পারে, হাসি মুখে কি কঠোর প্রতিশ্রুতি পালন করিতে পারে, তাহা আজ সে প্রথম দেখিল। অপরাহ্নবেলায় ভুবনেশ্বরী নিজের ঘরের মেঝেতে বসিয়া ললিতার সাহায্যে নতুন বস্ত্রের রাশি থাক করিয়া সাজাইয়া রাখিতেছেন।
শেখর ঘরে ঢুকিয়া মায়ের শয্যার উপর গিয়া বসিল। আজ সে ললিতাকে দেখিয়া ব্যস্ত হইয়া পড়িল না। মা চাহিয়া বলিলেন, কি রে? শেখর জবাব দিল না, চুপ করিয়া থাক দেওয়া দেখিতে লাগিল। খানিক পরে বলিল, ও কি হচ্ছে মা? মা বলিলেন, নতুন কাপড় কাকে কি রকম দিতে হবে হিসেব করে দেখছি। বোধ করি আরও কিছু কিনতে হবে না মা? ললিতা ঘাড় নাড়িয়া সায় দিল। শেখর হাসি মুখে কহিল, আর যদি বিয়ে না করি মা? ভুবনেশ্বরী হাসিলেন, বলিলেন, তা তুমি পারো, তোমার গুণে ঘাট নেই। শেখর হাসিয়া বলিল, তাই বোধ করি হয়ে দাঁড়ায় মা। মা গম্ভীর হইয়া বলিলেন, ও কি কথা? এমন অলক্ষণে কথা মুখে আনিস নে। শেখর বলিল, এতদিন মুখে তো আনিনি মা, কিন্তু আর না আনলে নয়, আর চুপ করে থাকলে মহাপাতক হতে হবে মা। ভুবনেশ্বরী বুঝিতে না পারিয়া শঙ্কিত মুখে চাহিয়া রহিলেন। শেখর বলিল, তোমার এই ছেলেটির অনেক অপরাধী তুমি ক্ষমা করে এসেছ, এটাও ক্ষমা করো মা, আমি সত্যিই বিয়ে করতে পারবো না। পুত্রের কথা ও মুখের ভাব দেখিয়া ভুবনেশ্বরী সত্যই উদ্বিগ্ন হইলেন, কিন্তু সে ভাব চাপা দিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে। এখন যা তুই এখান থেকে, আমাকে জ্বালাতন করিস না। শেখর, আমার অনেক কাজ। শেখর আর একবার হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া শুষ্ক স্বরে বলিল, না মা, সত্যি বলছি তোমাকে, এ বিয়ে হতে পারে না। কেন, এ কি ছেলেখেলা? ছেলেখানা নয় বলেই তো বলছি মা। ভুবনেশ্বরী এবার রীতিমতো ভীত হইয়া সরসে বলিলেন, কি হয়েছে আমাকে বুঝিয়ে বল শেখর, ওসব গোলমেলের কথা আমার ভালো লাগে না। শেখর মৃদু কণ্ঠে বলিল, আর একদিন শোনো মা, আর একদিন বলবো। আর একদিন বলবি? তিনি কাপড়ের গোছা একধারে ঠেলিয়া দিয়া বলিলেন, তবে আজই আমাকে কাশি পাঠিয়ে দে, এ সংসারে আমি আর এক রাত কাটাতে চাই নে। শেখর অধমুখে বসিয়া রহিল। ভুবনেশ্বরী অধিকতর অস্থির হইয়া বলিলেন, ললিতাও আমার সঙ্গে কাশি যেতে চায়, দেখি তার যদি একটা কিছু বন্দোবস্ত করতে পারি। এবার শেখর মুখ তুলিয়া হাসিল, তুমি নিয়ে যাবে? আর আবার বন্দোবস্ত কার সঙ্গে করবে মা? তোমার হুকুমের বড় ওর আবার কি আছে? ছেলের হাসি মুখ দেখিয়া তিনি মনে মনে একটু আশান্বিত হইলেন। ললিতার পানে চাহিয়া দেখিয়া বলিলেন, শুনলি মা ওর কথা? ও মনে করে আমার ইচ্ছা করলেই যেন সে যেখানে খুশি যেতে পারি, ওর মামির মত নিতে হবে না। ললিতা জবাব দিল না। শেখরের কথাবার্তার ধরনে সে মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিয়াছিল। শেখর বলিয়া ফেলিল, তাকে জানাতে চাও জানাও গে, সে তোমার ইচ্ছে, কিন্তু তুমি যা বলবে তাই হবে মা। এ আমিও মনে করি, যাকে নিয়ে যেতে চাচ্ছ সেও মনে করে ও তোমার পুত্রবধূ। বলিয়া ফেলিয়া শেখর ঘাড় হেট করিয়া রহিল। ভুবনেশ্বরী বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন। জননীর সম্মুখে সন্তানের মুখে এ কি পরিহাস! এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া বলিলেন, কি বললি? ও আমার কি? শেখর মুখ তুলিতে পারিল না, কিন্তু জবাব দিল। আস্তে আস্তে বলিল, ওই তো বললুম মা, আজ নয় 4 বছরে বেশি হলো।
তুমি সত্যই ওর মা? আমি আর বলতে পারি নে মা, ওকে জিজ্ঞেস করো, ওই বলবে। বলিয়া দেখিল ললিতা গলায় আঁচল দিয়া মাকে প্রণাম করিবার উদ্যোগ করিতেছে। সেও উঠিয়া আসিয়া তাহার পাশে দাঁড়াইল এবং উভয়ে একত্রে মায়ের পদপ্রান্তে ভূমিষ্ঠ প্রণাম করিয়া শেখর নিঃশব্দে বাহির হইয়া গেল। ভুবনেশ্বরের দুই চোখ দিয়া আনন্দ অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। তিনি ললিতাকে অত্যন্ত ভালোবাসিতেন। সিন্দুর খুলিয়া নিজের সমস্ত অলঙ্কার বাহির করিয়া তাহাকে পড়াইতে পড়াইতে একটু একটু করিয়া সব কথা জানিয়া লইলেন। সমস্ত শুনিয়া বলিলেন, তাই বুঝি গিরিনের কালীর সঙ্গে বিয়ে হয়েছে? ললিতা বলিল, হ্যাঁ মা, তাই। গিরিনবাবুর মতো মানুষ সংসারে আর আছে কিনা জানি না। আমি তাকে বুঝিয়ে বলতেই তিনি বিশ্বাস করলেন যে সত্যিই আমার বিয়ে হয়ে গেছে। স্বামী আমাকে গ্রহণ করুক না করুক সে তার ইচ্ছে, কিন্তু তিনি আছেন। ভুবনেশ্বরী তাহার মাথায় হাত দিয়া বলিলেন, আছে বই কি মা। আশীর্বাদ করি জন্ম জন্ম দীর্ঘজীবী হয়ে থাকুক। একটু বসো মা, আমি অবিনাশকে জানিয়ে আসছি যে বিয়ের কোণে বদল হয়ে গেছে, বলিয়া হাসিয়া বড়চিলের ঘরে চলিয়া গেলেন। এরই সাথে শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পরিণীতা। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গল্প পাঠ কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।